হ্যালো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর সবাইকে স্বাগত জানাচ্ছি। ফুডিজ ফানের যত দর্শক রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি লাইভে। প্রত্যেক বৃহস্পতিবার আমরা লাইভে আসছি ৯টার সময় আমাদের বিশেষ বিশেষ গেস্ট অতিথিদের নিয়ে। তারা এক একজন এক এক ফিল্ডে তারা চ্যাম্পিয়ন। তো আজকে আমাদের সঙ্গে গেস্ট রয়েছেন শেফ ইন্দ্রনীল চৌধুরী। শেফ ইন্দ্রনীল চৌধুরী শেফ হিসেবেও তাকে আমরা জানি, আবার টিচার হিসেবেও তাকে আমরা জানি। তিনি একাধারে শেফ, এক হাতে খুন্তি হাতা আর আরেক হাতে কিন্তু বই পুঁথি, মানে অর্থাৎ স্টুডেন্টও পড়ান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে। আজকে আমরা জেনে নেব বিভিন্ন কথা এবং দর্শকদেরও বলবো যাদের জানার ইচ্ছে আছে যে হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করতে গেলে কি কত বছরের কোর্স বা কিভাবে পড়তে হয় বা তার ফিউচার কি বা কি কি সেগমেন্টস আছে, বিভিন্ন যা যা কনফিউশন আছে কিন্তু আপনারা ক্লিয়ার করতে পারেন। আমি আর দেরি করবো না, চলে যাচ্ছি। ইন্দ্রনীল, অনেক অনেক স্বাগত তোমাকে ফুডিজ ফানে। নমস্কার সকল দর্শককে। একদম। Good evening everybody. Panchali, thank you very much and thank you Foods Fun for this beautiful show and ফুডিজ this ফান আমাদের একটা innovative. নতুন, হ্যাঁ, ফুডিজ ফান আমাদের নতুন একটু, তো সবাইকেই বলছি, তোমাকেও আবার একটু রিপিট করছি। ফুডিজ ফান হচ্ছে আমাদের একটা অ্যাপ, একটা ওয়েবসাইট, তার ইউটিউব রয়েছে, তার ফেসবুক পেজ রয়েছে, যেখানে আমরা ফুড নিয়ে সমস্ত কিছু খাবার সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কথা বলি, এবং আমাদের অ্যাপ লঞ্চ হচ্ছে এই 10 দিনের মধ্যেই অ্যাপটা লঞ্চ হয়ে যাবে। ওয়েবসাইট আমাদের শুরু হয়ে গেছে, গতকাল আমাদের ওয়েবসাইট চালু হয়ে গেছে। Okay. প্লিজ ক্যারি। তো অসংখ্য ইন্দ্রনীল, শুনতে নিয়ে পাচ্ছি না। কিংবা এবার ঠিক আছে? am I clear, audible now? হ্যাঁ, ক্লিয়ার, কিন্তু তোমার কোথাও মনে হচ্ছে একটু নেটের সমস্যা বোধহয় রয়েছে। হ্যাঁ বলো, ঠিক আছে, এবার অসুবিধা ঠিক আছে, নেই, হ্যাঁ। বলো। So thank you all of you for this beautiful your initiative towards the food and people those who are interested and taking food seriously, that তাদের জন্য সত্যি এটা খুব ভালো প্ল্যাটফর্ম। So thank you so much. একটুখানি বলো তোমার যে ক্যারিয়ার বা তোমার যে কাজ সেগুলো নিয়ে একটু বলো। এইভাবে বলো যাতে আমরাও যাতে ইন্সপায়ার্ড হয়ে এই ফিল্ডে কাজ করতে পারি বা এই এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে পারি। এগুলো একটুখানি তুমি খুব ভালো বলতে পারবে, কারণ তুমি এই এই পরিবারেই তুমি রয়েছো, প্রচন্ড ভাবে বহুদিন ধরে তুমি কাজ করছো এবং এখন টিচার হিসেবে রয়েছো। প্রথমেই বলতে হবে আমার কাছে কত সময় আছে, বিকজ এই ইন্ডাস্ট্রিতে মানে এত কম সময় শেষ করা যাবে না। সবচেয়ে বড় কথা সেটাই। যতটুকু পারো, একদম যতটুকু পারো, তবে ছোট্ট ছোট্ট করে একটু টাচ করে করে যাওয়া। যদি আমার কেরিয়ার বলি, আমার দুর্গাপুর থেকে পড়াশোনা করা, তারপরে পুরোপুরি বাইরে 2005 সালে বাড়ি ছাড়ি আমি, এবং 2017 এসে আমি কলকাতায় ল্যান্ড করি। এবং তার মধ্যে অনেক জার্নি আছে, অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনস আছে। তো হোটেল ম্যানেজমেন্ট, তারপরে মাস্টার্স হোটেল এমএসসি হোটেল ম্যানেজমেন্ট, তারপরে তো আই গট স্টাক ইন দ্য ওয়ার্ল্ড অফ একাডেমিক্সেই আছি আপাতত। সো পুরোপুরি এখন শেফদের ট্রেন করছি। বাডিং শেফস খুব এখন আমাদের ইন্ডাস্ট্রি খুব এখন বুমিং। ঠিক আছে, এই করোনা হোক যাই হোক, বাট শেফ আমাদের সময়তে অতটাও বেশি কিছু লাইমলাইটে ছিল না। ছিল খুব হ্যান্ডফুল অফ শেফস এর নাম আমরা জানতাম, টেকনিক্যালি ছিল অফকোর্স, বাট এই লাইনটা, এই যে ফোকাসটা পুরো, সেটা এতটা ছিল না। বাট মেবি ফ্রম 2010 প্লাস এই ইন্ডাস্ট্রি এতটাই লাইমলাইটে এলো এবং এত নতুন প্রপার্টিজ ইভেন কলকাতাতেও খুলতে শুরু করলো। তারপরে আপনি বলতে পারেন, সরি তুমি বলতে পারো, এত শেফরা এখানে পুরোপুরি টেলিভিশন চ্যানেল তৈরি হলো ডেডিকেটেড ফর ফুড। এত এক্সপ্লোর করছে লোকে ফুডকে, নতুন জায়গাকে। তো ডেফিনেটলি রিজনাল কুইজিনের ওপর প্রচুর একটা ফোকাস চলে এসছে এখন। আগে সিকিমিস কিংবা কোন নাগা ফুডকে কতটা চর্চায় আসে যায় না, আবার আজকের দিনে যে কোনো লোককে জিজ্ঞেস করলে, দোজ হু আর লিটারালি ইন্টারেস্টেড টু আন্ডারস্ট্যান্ড ফুড, টু নো, টু এক্সপ্লোর ফুড, তারা সত্যি এগুলো জানে যে নাগা ফুড কি, তার ইনগ্রেডিয়েন্ট কি। এই ইন্ডাস্ট্রির মধ্যে যেটা সবচেয়ে প্রথম, যারা হোটেল ম্যানেজমেন্টে আছেন কিংবা যারা শেফস আমাকে দেখছেন এখন এই মুহূর্তে, তারা একটা কথা আমার সঙ্গে সবসময় সম্মতি দেবেন, যে এই ইন্ডাস্ট্রিটা একটা এমনই একটা ইন্ডাস্ট্রি যেখানে যাদের নেক্সট টু আর্মি ধরা হয়।
কারণ এতটাই ডেডিকেশন, এতটাই প্যাশন এখানে দরকার। এটা ইট ইজ নট লাইক যে আমি খাবার বানাতে পারি বলে যে আমি শেফ হয়ে গেলাম, সেটা নয়। শেফ নামের আগে বসানো একটা বিশাল বড় একটা ডিগনিটি, এর মধ্যে অনেক কিছু স্যাক্রিফাইসেস, অনেক কিছু জানা চেনার ব্যাপার আছে। শেফ জিনিসটা সত্যি খুব একটা গর্বের ব্যাপার। লাগে ডক্টর, যখন তুমি কোনো ডাক্তারের কাছে নিজেকে যাও, when you are no not properly well, তুমি ডাক্তারের কাছে যাও এই কনফিডেন্সে ডাক্তার আমাকে ঠিক করে পাঠাবে। বাট শেফের কাছে তুমি যখন কোনো রেস্টুরেন্টে যাও, কিছু খেতে যাও, তো এটা যে এই শেফ আমার সঙ্গে বেস্ট অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট সে দেবে, আমার ফুডে কোনো রকম কারসাজি করবে না, হোয়াট ইজ দ্য বেস্ট প্রপার দ্য বেস্ট পসিবল ওয়ে অফ মেকিং ইট, তো তারা সেটাই দেবে। তো সেই হিসাবেই এই ইন্ডাস্ট্রিটা সত্যি খুব বুমিং এবং পিপল আর টেকিং ইট সিরিয়াসলি নাও। প্রচুর বাডিং লোকজন আছে যারা এই ইন্ডাস্ট্রি জয়েন করছে, একটাই যে আমরা শেফ হব। আমার একটাই বক্তব্য যে শেফ হওয়া ওই জাস্ট নট ফর দ্য সেক অফ গেটিং আ শেফ ডিগ্রি। শেফের কোনো ডিগ্রি হয় না, শেফ ইজ আ ডিগনিটি। প্রথমত, শেফ কোনো কোর্স করলে শেফ হয়ে যাবো সেটা নয়। শেফ হচ্ছে একটা ফিলিং যে আমি একজন শেফ। সেটাকে কোনো রেকগনাইজ বডি হয়তো করবেন, এবার টুয়ার্ডস দ্য সোসাইটি ফুড নিয়ে যে কন্ট্রিবিউশন থাকে সেটাই কিন্তু একটা শেফের বড় মাহাত্ম্য আমার মনে হয়। প্রথমত শেফ হতে গেলে যে জিনিসগুলো একজন মানে লোকের মধ্যে দরকার হচ্ছে একটা প্যাশন ফর ফুড, সে যেভাবেই হোক প্যাশন। আমি ডিগ্রি নিয়েও শেফ হতে পারি, ডিগ্রি না নিয়েও শেফ হতে পারি। আগেকার দিনে প্রচুর এরকম শেফ ছিল, তখন হোটেল ম্যানেজমেন্ট ডিগ্রি ছিল না টেকনিক্যালি। আজকের দিনে এত হয়েছে, এই 6 মাসের কোর্স, 1 বছরের কোর্স, 4 বছর, 3 বছর। বাট আগেকার দিনে শেফ ইমতিয়াজ কুরেশি নাম, যে কোনো টেকনিক্যাল ডিগ্রি নেই, বাট হি ইজ মানে ফাদার অফ বিরিয়ানি বলা যায়। এখনো আইটির সঙ্গে যুক্ত। উনি এও পেলেন, পদ্মভূষণও পেলেন যত সম্ভব আমার। ইয়েস, সঞ্জীব কাপুর এমনই একজন ভদ্রলোক যে এই শেফ ইন্ডাস্ট্রিকে লাইম লাইটে নিয়ে আসেন। একদম। আমরা ঠিক আছে, আজকে যতই শেফ আমরা দেখি চারপাশে, কোনো না কোনো জায়গায় কিন্তু সঞ্জীব কাপুরের একটা বিশাল রোল আছেন, উনি প্লে করেন। যে এই যে খানা খাজানা যে এতটা একটা মানে ভাইব্রেন্সি আমি মেনটেন একটু তোমায় করেছে। তোমায় একটু আটকে আমি কথা বলছি। মানে প্লিজ প্লিজ। সঞ্জীব কাপুর কি বলতো, সঞ্জীব কাপুর শেফও যে সেলিব্রিটি হতে পারে এটা কিন্তু পুরোপুরি সঞ্জীব কাপুরই দেখিয়েছে। হ্যাঁ, একদম একদম। শেফেদের এখন আজকের দিনে পদ্মভূষণ, পদ্মশ্রী চলে এসছে। অনেক ইন্ডাস্ট্রিতে হয়তো এখনো আসেনি, উই আর ফরচুনেট যে এইখানে চলে এসছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই এই পড়াশোনাটা কিন্তু খালি হোটেল ম্যানেজমেন্ট কিন্তু খালি হোটেল রিলেটেড নয়, এর মধ্যে অনেক কিছু প্যারামিটার্স আছে। আমি এখন পুরোপুরি এখন ট্রেনিং এ আছি, আমি এখন বাডিং শেফ স্টুডেন্ট নিয়ে ডিল করি। একটা র মেটেরিয়ালকে শেফ বানানো মানে তাকে খাবার বানানো ফার্স্ট অফ অল শেখানো নয়। শেফ বানানো মানে তাকে ওই ডেডিকেশনটা শেখানো যেটা ইন্ডাস্ট্রিতে চলে, যে আমাকে টাইমে যাওয়া, টাইমে আসা, আমাকে গ্রুমিং হিসাবে প্রচন্ড স্পিক অ্যান্ড স্প্যান হতে হবে। মানে আমার কিছু স্যাক্রিফাইসেস করতে হবে, যে আমার বার্থডে থাকলে আমাকে আই শুড বি সার্ভিং টুয়ার্ডস দ্য গেস্ট। আমার আজকে হয়তো বার্থডে, বাট আমি হয়তো ভাবলাম যে আজকে 4টের সময় শিফট শেষ করে চলে আসি, বাট আজকে হয়তো উইকেন্ড। না, এইভাবে করলে হবে না। মানে কিছু ড্রব্যাকস বলবো না, কিছু স্যাক্রিফাইসেস তো ডেফিনেটলি লাগবে, বিকজ আমি একটা এত বড় দায়িত্ব নিচ্ছি। একজন লোক আমার কাছে নিজেকে সঁপে দিচ্ছেন যে আমি কি খাবার খাবো, কি অর্ডার দেবো। এটা হয়তো তারা হয়তো গেস্টরা এতটা হয়তো ভাবেন না, বাট কিছু কিছু গেস্ট সত্যিই ভাবে যে তারা দে আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং অফ আ শেফ। যে সে হয়তো বাড়িতে দে হ্যাড আ ফাইট, দে হ্যাড আ ব্যাড মুড, বাট খাবারের মধ্যে তার সঙ্গে কখনো ওরকম কিছু হয় না জেনারেলি। তো সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি, বিকজ আই ডোন্ট থিঙ্ক এটা খুব মানে এই খুব ছোট সময়ে এতটা আমি কত বলবো, এর কোনো ইটস অ্যাবসলিউট নেভার ইন ডিসকাশন, শেষ আচ্ছা, তো আমি হবেই না যদি বলতে খুব গেলে। ছোট্ট, আমি যদি খুব পয়েন্টেড, কারণ আমার তো সময় এতটা নেই, আমি যদি পয়েন্ট করে করে যাই, ধরো যখন হুম একটা তুমি ক্লাসে আসছো, নতুন স্টুডেন্ট, হুম নতুন ব্যাচ, হুম তুমি ক্লাসে আসছো, হুম হুম প্রথম হুম। পয়েন্ট গুলো কি কি থাকে তাদেরকে যে তোমরা যখন তুমি ডেলিভার করছো? আর একবার বলবে, ঠিক ক্লিয়ার না, মানে নতুন পয়েন্ট ব্যাচ, বলতে গেলে এরকম। হুম হুম। পয়েন্ট হচ্ছে যেমন হয় না যে একটা পয়েন্ট হচ্ছে তুমি কখনোই ওকে, তোমার আই গট ইট, আই গট ইট, আই গট ইট, হ্যাঁ আই গট হ্যাঁ ইট, বুঝেছি। হ্যাঁ, দেখো, যখন নতুন স্টুডেন্টরা মানে আমাকে বুঝতে হবে, তারা দেয়ার অল র মেটেরিয়াল, পুরোপুরি তারা একদম পুরো মাটির ডেলার মতো একটা। এবার সেইটাকে 3 বছর কিংবা 4 বছর নিয়ে, স্পেশালি 4 বছর আমি খুব প্রেফার করি। আমি নিজেও ব্যাচেলর ডিগ্রি হোল্ডার। তো এই 4 বছর এতদিন ধরে জার্নির জন্য যেটা ফার্স্ট ডেতে আমরা দেখি যে কতটা কিন টু লার্ন অ্যাটিটিউড আছে একটা ছেলের মধ্যে। হুম, মানে আমরা সবসময় বলি যে কাম হিয়ার বাই চয়েস অর বাই চান্স, কোনটা সেটা দেখতে হুম, হবে। যদি চয়েসে আসি তাহলে আমাদের পক্ষে ইজি হয়ে যায় ব্যাপারটা, আর যদি আচ্ছা চান্সে আসি তাকে মোল্ড করতে হয়।
যারা হুম, চয়েসে এসছে তারা ঘেটে ঘুটে এসছে, সোজা কথা, তারা জানে যে শেফ ব্যাপারটা কি, একটা রাফ আইডিয়া আছে। বাট যারা হুম। বলবে বাই চান্স এসছে, তাদের একটু আমাদের সময় লাগে একটুখানি ব্যাপারটাকে মানে পুরোপুরি বোঝাতে, বিকজ এই একটা ইন্ডাস্ট্রি যেখানে কোনো বোর্ডাম নেই ফার্স্ট অফ অল। আমি অন্য কোনো ইন্ডাস্ট্রিকে ডিমিন করছি না, সব ইন্ডাস্ট্রির মধ্যে ডেফিনেটলি ভালো খারাপ সবকিছুই আছে, বাট আমার এই ইন্ডাস্ট্রির মধ্যে এই কিচেন এই ব্যাপারটা নিয়ে হচ্ছে যে আজকে যা করলাম কালকে সেটা হবে না, সামথিং নিউ, এটা সব সময় চলতে থাকে। মানে দের ইজ নো ফিক্সড, অফকোর্স দের ইজ আ বক্স কনসেপ্ট আছে, আমরা আউট অফ দ্য বক্স কাজ করি। শেফ একটা ক্রিয়েটিভ জনার, ঠিক আছে। আমি বললাম শেফের কোনো ডিগ্রি হয় না ভাবে যে এই কোর্সটা করলে শেফ আমার নামের আগে শেফ চলে আসবে, সেটা নয়। আহ, মানে এখানে আমার একটু পুরোপুরি কথা এই রয়েছে। ব্যাপারটা। হুম। হ্যাঁ, এই যে শেফ, মানে ডিগ্রি নিলে যে শেফ হয় না একেবারেই, সেটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও অনেকে আছে, অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেও সেই জায়গায় পৌঁছতে পারে না, কিন্তু অনেকে সেই জায়গায় অনেক কম থেকেও সে নিজের হ্যাঁ, চেষ্টায় নিজের টেকনিক্যাল নন টেকনিক্যাল কনসেপ্ট থাকে, টেকনিক্যাল হ্যাঁ, নন টেকনিক্যাল কিন্তু কনসেপ্ট অফকোর্স থাকে। হ্যাঁ, এই যে একটা ব্যাপার, এই যে টেকনিক্যাল নন টেকনিক্যাল ব্যাপারটা, যেমন হুম হুম আহ, ধরো ধরো আজকে হোম শেফ বলছি, বা ধরো বাড়ির যে মহিলা বলো পুরুষ বলো যারা আমরা রান্না করছি, আমরা কিন্তু নিজেদের এক্সপিরিয়েন্সে নিজেদের ইন্টারেস্টে রান্না একদম করছি। টেকনিক্যাল একদম। অনেকগুলো ব্যাপার আমরা জানি না, যেটা তোমরা পড়াশোনা করে প্র্যাকটিক্যাল থিওরির মাধ্যমে শেখাচ্ছ। হুম তো হুম সেই হুম বিষয়ে একটু হুম। বলবে কি কি বিষয়গুলো, ছোট্ট ছোট্ট পয়েন্ট গুলো। ফার্স্ট টাইম প্রথমে বলো যে থ্যাংক ইউ ভেরি মাচ এই পয়েন্টটা তোলার জন্য, বিকজ আজকের দিনে ফ্রম লাস্ট 5-6 ইয়ার্স হোম শেফরা তো সত্যি করে মানে নমস্কার টু দেম, সত্যি করে মানে তারা এইভাবে জিনিসগুলোকে চর্চা করছেন। বিকজ আজকের দিনে আমার ঠিক মনে নেই, আমি যখন কলেজে পড়তাম তখন আই 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 ডোন্ট রিলি রিমেম্বার যে নাচোস বলে কি হয়, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কথা বলছি, আমাদের সেই রিজিনাল কুইজিন আসবে তখন। আজকের দিনে যে কোনো ক্লাস 10-এর ছেলেকে বললে বলবে যে নাচোস বলেই তো এখানে আজকে 89 সিনেমাসে পাওয়া যায় না, আইনক্সে পাওয়া যায়। নাচোস টাকোস এনচিলাদাস বাড়িটোস তারা সব জানে। হোম শেফরা এগুলো নিয়ে চর্চা করে এত ইউটিউবের মধ্যে, বললাম ইট ইজ দের ইজ নো থিওরি, দের ইজ নো থাম্ব রুল। আমি আজকে যেটা দেখছি সেটা তো বাড়িতে ট্রাই করছি, আমি আপলোড করছি ইউটিউবেতে, তো সেইটা হয়তো কেউ দেখে বাড়িতে আবার ট্রাই করছে, ইটস আ চেন প্রসেস টাইপ যেটা হচ্ছে। এর মধ্যে কিছু অথেন্টিক আনঅথেন্টিক জিনিস আছে, ঠিক আছে, আমি সবসময় বলবো সেটা হয়তো আমি চিকেন চেট্টিনাডের 108টা রেসিপি আমি ইউটিউবেতে পেতে পারি, বাট কোনটা জেনুইন কোনটা জেনুইন নয় সেগুলোকে আমাকে একটু চর্চা করেই বুঝতে হবে। আমি 4টে ব্লগ করলাম, এত যে ব্লগার্স আছে তারা কত ইমেন্স কন্ট্রিবিউশন টুয়ার্ডস দেয়ার রিসার্চ, মানে তারা, আমি সত্যি বলছি আজকের দিনে আমি ব্লগার্সদের ব্লগ পড়ি, অনেক কিছু আমি হয়তো জানি না, আমি সেগুলো দেখি, বিকজ একজন এক জীবনকালে ফুড সম্পর্কে যদি বলে যে আমি সব জানি, সেটা খুব মানে একদম সত্যি বলছি মিথ্যে কথা বলা হবে। ফুড ইজ সামথিং যেটা একটা জন্মে শেষ করা যায় না। কোন জন, অ্যান্ড স্পেশালি ইন্ডিয়ান রিজিনাল কুইজিন এতটা ভাস্ট, ঠিক আছে, সেখান থেকে উইডো কুইজিন থেকে আমরা ফেস্টিভ কুইজিন সবকিছু আছে, এত করে চলে যাই আমি। কোরেতের মধ্যে আজকে রাজবাড়ির খাবার থেকে আরম্ভ করে আজকে কেরালার, আজকে ওয়াজওয়ান যেটা কাশ্মীরে হয়, কত ধরনের খাবার, বলুন ওয়ান বার্থ ইজ নট এনাফ টু ফিনিশ ইন্ডিয়ান কুইজিন ফার্স্ট অফ অল। সেকেন্ড ইজ একদম। ব্লগার্স কিংবা যারা হোম শেফ, তারা এত রকম ভাবে এক্সপেরিমেন্ট করছে, এন্ড এভরিথিং হ্যাজ মানে তাদের একটা অন্য ডাইমেনশন দিয়ে দিয়েছে খাবারকে, সত্যি খাবার এরকমও হয়, ফুড এরকমও হয়। খালি হোটেল ম্যানেজমেন্ট করে কিংবা হোটেলে চাকরি করে যে খাবার সম্পর্কে জানা যায়, এটা আমি অ্যাটলিস্ট পার্সোনালি মনে করি না। প্রচুর ব্লগার্স আছেন, কোয়ালিফাইড ব্লগার্স আছেন যারা সত্যি চর্চা করে, ঠিক আছে, যারা সত্যি চর্চা করে এবং যারা সত্যি এগুলোকে ঘাটাঘাটি করে। অ্যান্ড আই রিয়েলি অ্যাডমায়ার দ্য হোম শেফস, বিকজ আমিও শিখি তাদের থেকে কখনো। বিইং আ আমার শেফ আমি একটা কখনো আই জিনিস এম নট রিজিড। আমার ইয়া একটা প্লিজ। জিনিস মনে হয় মাঝে মাঝে, যে যখন কেউ পড়ছে, থিওরি যে পড়ছে, হ্যাঁ, যে হুম ধরো সেই বিষয়ে, ধরো কিচেনে যখন যে যাচ্ছে, মানে সে ট্রেনিং, হুম যখন আন্ডার ট্রেনিং ট্রেনিং করছে, হুম। রান্নাগুলো একটা প্যাটার্নে করছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ক্রিয়েটিভিটি, সেটা তো একটা ছকে বাঁধা হলো, তাই কি না? এবারে ছকে দুটো বাঁধা জিনিস কিছু আছে। জিনিস শেখানো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এবার দুটো জিনিস আছে, ফার্স্ট হচ্ছে তারপরে কিন্তু আমাকে নিজস্ব এস, ক্রিয়েটিভিটি, আমার কাছে ফার্স্টে বেসিকটা জানতে হবে। আমি এবিসিডি বেসিকটা জানতে জানতে পারলেই হবে কিন্তু আমি একদম। আমি এবিসিডি জানতে পারলেই কিন্তু আমি টেকনিক্যালি
পরের দিকে প্যারাগ্রাফ লিখতে পারবো, তারপর তো টেন সবকিছু আসছে। সেম অ্যাজ ফুড, আচ্ছা, আমাকে ফুডের কিছু বেসিক মানে স্ট্রেচারটা জানতে হবে, যে ফুড জিনিসটা কি, কিভাবে হয় করা। আমি হাতে আলু পেলাম, কিছু ধনেপাতা কাঁচা লঙ্কা পেলাম, কিছু একটা বানিয়ে দিলাম, না সেটা ফুড নয়। এই ফুডটা কোথায় মার্চেন্ডাইজ হচ্ছে সেটা, বিকজ শেফরা কিন্তু হোটেলেই জেনারেলি কাজ করে, এবং এই খাবারটা কিন্তু লোকে পয়সা দিয়ে কেনে ফার্স্ট অফ অল। ঠিক আছে? তো আমি তাদের প্রেজেন্টেবিলিটি, মানে তারা হয়তো ওই 20 টাকার জিনিস কিনছে না, তারা কিনছে 500 টাকা কিংবা 400 টাকা প্লাস। আমাকে সেই কাটলারি ক্রকারি, সেই অ্যাম্বিয়েন্স এবং সেই ফুড প্যাটার্ন, সেই কোয়ালিটি অফ ফুড দিতে হবে, তবেই তারা সেটাকে অ্যাকসেপ্ট করবে, তাই না? এবার তার জন্য যে ট্রেনিং দরকার, যেটা আমরা থিওরি শেখাই, তা আমরা সেটা এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার হোল, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আমরা ফর্মুলা শেখাই, তারপরে ক্রিয়েটিভিটি অটোমেটিক চলে আসে। ক্রিয়েটিভিটি চলে যত আসে। আমি করব তত তত আমি দেখব। আমি ক্রিয়েটিভিটির এখানে কোনো একটা কথা কোনো বলবো, থাম রুল হয় না। না এখানে আমি একটু বলবো, অটোমেটিক চলে আসে না, ক্রিয়েটিভিটি সবকিছুর মধ্যে, সবার কিন্তু ক্রিয়েটিভিটি সব আসে না, কিন্তু সেখানেই কিন্তু কেউ তারা ভাবে কাউকে না, তাই আমার মনে হয় তারা চলে যায়। ভাবে না, তাই যে মানুষ ভাবতে শুরু করবে না ওই যে তাদের মধ্যে বললাম, ডেফিনেটলি কিছু ওইখানে ডেভেলপ করবে। না, এবং দ্য এখানে মোর আই কিন্তু একজন প্র্যাকটিস, আমার আরেকজনকে মধ্যে সেই ছাপিয়ে ব্যাপারটা যায়। খেলবে। হুম। হ্যাঁ, এখানে কেউ হয়তো নিজে ওই স্টিক টু দ্যাট, যা যা শিখলাম আমি ঠিক মাথার মধ্যে উঠে রেখে ওটাকেই অ্যাপ্লাই করলাম। কেউ না, কিন্তু এটা জেনারেলি নিয়মিত হয় না, এটা জেনারেলি হয় হয় না, না। কারণ আচ্ছা, পাঞ্চালি আমি তোমায় বলছি, ফর এক্সাম্পল, ধরুন একটা খুব হ্যাঁ, সিম্পল সস আমরা খুব বলি, বেশামেল সস। ঠিক আছে? আচ্ছা, কেউ হ্যাঁ, বেসিমেল একদম, সস এমনই একটা সস যেটা আমরা পাস্তা সস হিসেবে খুব চালাই, বাট এটা খুব একটা হ্যাঁ, ফ্রেঞ্চ ক্লাসিক সস আর মাদার সস আমরা বলি। এই সস হ্যাঁ, গুলোকে বানাতে গেলে বাটার ফ্লাওয়ার একটা ইকুয়াল কোয়ান্টিটি রেশিও 50-50 মিনস 1:1 এর কনসেপ্টে যেতে হয়। তারপরে দুধ যাবে, দুধের মধ্যে অনিয়ন ক্লুড যাবে, না অনিয়ন প্লাস বে লিফ এন্ড ইয়োর ক্লোভ, এটা অনিয়ন ক্লুড বলি হ্যাঁ, আমরা, ওটা যাবে। হ্যাঁ, টেকনিক্যালি এটা হচ্ছে বেসিক, এটা আমরা শেখাই যে কোনো হ্যাঁ, কলেজে, যে কোনো ইউনিভার্সিটিতে কলেজ আমরা শেখাই। ইউনিভার্সিটি, হ্যাঁ, এটা থাম্ব হ্যাঁ, রুল, এটা থাম্ব রুল। হ্যাঁ, এরপর হুম, প্রত্যেক কটা হোটেলের নিজের নিজের ব্যবসার টেকনিক আছে, নিজের নিজের হুম, ফুড কস্টিং আছে। যে আমি যদি হুম, আজকে মাখন ইউজ করি কিংবা যদি হুম, মার্জিন ইউজ করি, ডিফারেন্ট কস্টিং এর চেঞ্জ হবে, বাট আই হ্যাঁ, শুড নট বি কম্প্রোমাইজিং উইথ দ্য কোয়ালিটি অফ দ্য ফুড। প্রত্যেক কটা হোটেলের হ্যাঁ, নিজের নিজের প্যাটার্ন আছে, ফুড কস্ট আছে, যেটা জেনারেলি হ্যাঁ, 28% টু 32% ধরা হয়। ঠিক আছে? হ্যাঁ, তো হুম, আমি যদি এখন হাই গ্রেডেড, আমি হয়তো ইনস্টেড অফ ইউজিং আমুল বাটার, আমি যদি আজকে একটা 60, মানে কি বলে, 60 টাকা 100 গ্রাম কিংবা 600 টাকা কিংবা 500 টাকা কিলোর একটা ইউজ করি, বাটার ইউজ করি, আমার ফুড হ্যাঁ, কস্টিং বাড়বে। আমাকে তো দিনের শেষে প্রফিটটা দেখতে হবে। আমি দেখতে হোটেলে হবে, যখন একটা শেফ দিয়ে কোনো 5 স্টার হোটেলে বানাচ্ছি, তো আমি হয়তো সেই ইকুয়াল কোয়ান্টিটি না দিয়ে আমি আমি হয়তো 40% বাটার আর 60% ফ্লার দেবো। আমি 30%, আমাকে টেস্টটা কম্প্রোমাইজ করলে চলবে না। এটা হলো মেন ব্যাপার। তো এই ফুড আচ্ছা, কস্টিং এর মধ্যে চলে আসা মানেই কিন্তু আমরা থিওরি থেকে একটু সরে যেতে হবে। এবার খুব কম হোটেলস আছে সত্যি করে যারা এই প্রপার ফুড কস্টিং, এই এই প্রপার বেসিক গুলোকে মানে, বিকজ এর মধ্যে কোনো খারাপ জিনিস নয়, কিন্তু প্রত্যেকটা হোটেলে নিজে তারা তো কম্প্রোমাইজ করে টেস্টের সাথে, তারা কোয়ালিটি এ একদম, গ্রেড কোয়ালিটি দিচ্ছে। বাট তারা যে হয়তো বাটারটা ইউজ একটু অন্য কোয়ালিটির বাটার ইউজ করছে, তারা তো ইনস্টেড অফ এমনি বার সল্টের বাটার, তারা একটু হোয়াইট বাটার ইউজ করছে, আরো ভালো সেটা। ডাল মাখনি অনেক ধরনের রকম করেই হয়, কেউ হয়তো তো আনিয়ন দেয়, কেউ হয়তো দেয় না। আনিয়ন দিলে কস্টিং আমার একটু বাড়বে, আনিয়ন না দিলে বাড়বে না। এবার যে হোটেল অ্যালাউ করবে আনিয়ন দেওয়াটা, তাদের কস্টিং বাড়বে, তাদের তাদের স্ট্রেচার সেটা। বাট আমাদের আচ্ছা, বেসিক যেটা সেভাবেই শেখাতে হবে স্টুডেন্ট। বুঝতে আচ্ছা, পারলে? এইবারে আমি যেহেতু একটু হোম শেফদের নিয়ে একটু কথা বলছি, আহ, হুম, এই হুম। যে হোম শেফেরা যেভাবে ফুড ডেলিভারি করছে, মানে প্রচুর ভাবে তারা বিজনেস করছে এটা, এখানে এই যে কস্ট তোমাদেরকে শেখানো হয় ক্লাসে, মানে তোমরা শেখাও ক্লাসে স্টুডেন্টদের কিভাবে কস্ট কে ফেলতে হয়, একটা হুম। রান্নার কস্ট কে কিভাবে করতে হয়, সেখানে আজকে একটু হোম শেফদের জন্য তুমি স্পেশালি বলবে যে কস্ট যখন ফেলবে কোনো একটা ডিশের বা কোনো একটা রান্নার, সেটা কি কি জিনিসগুলো মাথায় রেখে সেই কস্ট গুলোকে ফেলবে। না, প্রথমে জানতে হবে হোম ডেলিভারি খাবারটাকে বিক্রি করছে নাকি তার নিজের জন্য হ্যাঁ, বানাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এটা বিক্রির প্রথমে জন্য জানতে হবে। বলছি, বিক্রির জন্য, যদি মানে বিক্রি করে হোম তাহলে ডেলিভারি প্রথমে করার কস্টিং, জন্য। হোম ডেলিভারি হুম, করার জন্য তাহলে আমাদের কোনো ফুড হ্যাঁ, কস্ট আছে, একটা ব্যাপার ফুড কস্ট দ্য কস্ট অফ দ্য হ্যাঁ, র মেটেরিয়াল। মানে হ্যাঁ, আমি যদি একটা চিকেন কারি বানাই, তাহলে আমার চিকেনের, আমি হয়তো এক পোর্শন বানাচ্ছি, এক পোর্শনের 4টে পিস হ্যাঁ, জেনারেলি যায়। তো চারটে হুম, পিস চিকেনের কত দাম? হুম, হয়তো তাতে তেল যাবে হয়তো 30 ml, 30 মে 30 ml তেলের কত দাম, সল্টের কত দাম, পেপারের কত দাম, জিঞ্জার গার্লিক পেস্ট, অনিয়ন, টমেটো, গরম মশলা পাউডার, একটা সবকিছু মিলে একটা অল দ্য ইন্ডিয়ান স্পাইসেস এন্ড হার্বস যেগুলো আছে তার একটা কস্টিং যাবে। ফর এক্সাম্পল হুম, আমি সেটাকে ধরলাম হয়তো, ফর এক্সাম্পল 50 টাকা।
ঠিক আছে, 4 পিস চিকেন, এই সব কিছু নিয়ে 50 টাকা ধরলাম। এখনো কিন্তু আমি কোনো অত রিজিডলি যাচ্ছি না এক্সাক্ট দামে, আমি রাফলি ধরলাম 50 টাকা। তারপরে হচ্ছে গ্যাস, ইলেকট্রিসিটি সবকিছু মিলে একটা হয় 70 টাকা। এবার 70 টাকা আমাকে জানতে হবে, যদি 70 টাকাটা আমি খাবার, এই টাকাটা আমি যদি আমি 70 টাকায় খাবারটা বানাই, যদি কস্ট অফ দ্য র মেটেরিয়াল 70 টাকা হয়, তাহলে কততে বেশলে আমার প্রফিট হবে? যেটা হোটেল ইন্সে ধরা হয় সেটা হচ্ছে 28 to 35% ফর আলা কার্ট। ঠিক আছে, আলা কার্ট মানে যেটা আমরা নর্মাল দেখি, যেটা বুফে নয়। তো আলা কার্ট যদি মানে আমার 28 রুপিস হচ্ছে, যদি আমি 28 ধরি উইদাউট কম্প্রোমাইজিং দ্য কোয়ালিটি, 30 দিলে আর টু বেটার কোয়ালিটি, বাট স্টিল ইট ইজ গুড। তো এই 28 থেকে 32%-এর মধ্যে যে আমার রেঞ্জটা খেলছে, এর সঙ্গে আমার যোগ হবে শেফের চার্জ, তার স্যালারি আছে একটা, আমার লাইট, আমার গ্যাস, সবকিছু ওভারহেড কস্টটাও যোগ হবে, অ্যাড হয়ে আমি ধরলাম এটাকে হলো 40 টাকা। তো আমি আমার কস্ট হলো তাহলে পুরো টোটাল কস্ট হলো 40%, মানে আমি খাবারটাকে 100 টাকায় বেচলে 60 টাকা আমার প্রফিট, আমার 40 টাকা এসবে গেল। তার মানে প্রথমে হচ্ছে আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস এর দাম ধরছি, এবার আমি কিরম করে, আমি রাফলি যদি আমি খুব রিজিডলি ক্যালকুলেট করি, তাহলে আমাকে জানতে হবে যে আমি কত পোর্শন খাবার দিচ্ছে, সেই পার্টিকুলার পোর্শনটার দাম কত। হ্যাঁ, তবে আমি ক্যালকুলেট করতে, আমাকে হয়তো 10 জনের জন্য বললো খাবার বানাতে ফর এক্সাম্পল, আমাকে একজনেরটা প্রথমে ক্যালকুলেট করতে হবে ইন্টু 10, আর তারপরে আমি কত টাকা পাচ্ছি সেখান থেকে, তাহলে তো আমি পার্সেন্টেজ বের করে ফেলতে পারবো। এবারে ধরো এই যে 10 জনের খাবার একজনের, এই যে একজনের খাবারের যে কোয়ান্টিটি, সেটা একটা হোম শেফ কিভাবে ডিসাইড করবে? কারণ তোমরা তো শেখাচ্ছ ক্লাসে, ধরো আমরা যখন করবো না, আমাদের স্ট্যান্ডার্ড আলাদা হতে পারে, তাদের স্ট্যান্ডার্ড আমরা জেনারেলি, এটা প্রত্যেকটা হোটেলের নিজের হ্যাঁ রাফলি বলছি, প্রত্যেকটা হোটেলের নিজের প্যাটার্ন আছে চালাবার। মোটামুটি স্টার্টার্স এর জন্য 150 to 200 গ্রাম এটা ধরা হয়, ইনক্লুডিং দ্য গ্রেভিজ এন্ড অল। আচ্ছা, ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড যেটা, কেন আমি যদি স্টার্টারই মোটামুটি 300 গ্রাম দিয়ে দিই, সে মেন কোর্স অর্ডার দেবে না, ইটস আ লস ফর দ্য হোটেল। আমি হয়তো লাস্সি এমন বানালাম, আমাকে আপসেল করতে হলে যখন একটা স্টুয়ার্ড যাচ্ছে গেস্টের কাছে, স্যার কি খাবেন, এইটা আছে, এইটা সেটা আছে, না, তো সে বললো যে ঠিক আছে লাস্সি খাবো, তো তাকে খুব ট্রিকি ওয়েজেই বলতে হবে লাস্সিটা কেন খাচ্ছেন, কেন লাস্সি স্টামাক ফিলিং জিনিস একটা, যখনই সে লাস্সিটা খাবে তখন তার পেটটা ভরে যাবে, সে কিন্তু মেন কোর্সের দিকে যাবে না, একটা ডেজার্ট খেয়ে চলে যাবে, কিন্তু লস। আমার মেন কোর্সে যদি একটা গেস্ট থেকে 2000 টাকাও আসতো, সেটা কিন্তু লস হলো আমার। তো তাকে খুব টেকনিক্যালি বলতে হবে, আপনি কেন লাইম সোডা নিচ্ছেন না, আপনি কেন লাইম কর্ডিয়াল নিচ্ছেন না, লেমন কর্ডিয়াল নিলে তো আপনার সেই অ্যাপেটাইটটা বাড়বে, লাস্সি পুরোপুরি ফিল করে দেবে। তো সেই রকমই মানে আমি যদি কস্টিং এর দিকে যেতে চাই, কিংবা আমি যদি পোর্শন কন্ট্রোল দেখি, তাহলে আমাদের যে চ্যাপ্টার আছে, তো আমরা ওই 150 to 200 গ্রামটা স্টার্টার্স এ হয়, 250 to 300 গ্রাম হয় হচ্ছে মেন কোর্স ইনক্লুডিং দ্য অ্যাকম্পানিমেন্টস, মানে যদি চিকেন হয় তার সঙ্গে একটুখানি হয়তো একটু ভেজ গেল, ঠিক আছে, তার সঙ্গে একটু রাইস গেল, কিংবা পাস্তা কিংবা রুটি গেল, সবকিছু 300 গ্রাম ম্যাক্স। কিন্তু এটা আবার বলছি, মানে এটা কিন্তু ডিপেন্ড করে কোন হোটেল কিভাবে চালাচ্ছে, সেটা দে হ্যাভ আ ডিফারেন্ট পলিসি অল টুগেদার। আর ডেজার্টের জন্য হচ্ছে 100 থেকে 150 কিংবা 150 থেকে 200, এটা ভ্যারি করে। এবার ডেজার্টটা আমি বিশাল দিয়ে দিলাম, আমার কিন্তু কোনোটা ম্যাটার করে না, ওটা লাস্ট কোর্স, ওটা লাস্ট কোর্স, আমি অর্ডার প্লেস করি, তারপর অর্ডারটা এসছে আমার কাছে। আমি যদি ক্যারামেল কাস্টা 200 গ্রাম দিই, তাহলে কিন্তু গেস্ট তারপরে মেন কোর্স অর্ডার দেবে না, বাট আমাকে জানতে হবে যে স্টার্টার আর মেন কোর্সের কি অবস্থা। যদি মেন কোর্সটা এতটাই ফুল হয়ে যায়, তাহলে লোকে ডেজার্ট অর্ডার দেবে না। আমার থাকবে যে একটা গেস্ট যেন এসে ফুল কোর্স মেনুটা খায়, স্টার্টার, মেন কোর্স এন্ড ডেজার্ট, তবেই আমার একটা ইউনিভার্সাল একটা প্রফিট হবে সবকিছু মিলিয়ে। বাট আমি কখনোই গেস্টকে ফোর্স করতে পারি স্যার আপনি এইটা খান, এই প্রেশার দিয়ে। তো তোমার মেনু প্ল্যানিংও সেরকম থাকবে যে যাতে গেস্টরা খুব ইজিলি এগুলোকে ডিটেক্ট করতে পারে। এবার কিছু গেস্ট যারা সত্যি করে হোটেলে যায় যে আমি আজকে মেন কোর্সই খাবো, নো স্টার্টার নো ডেজার্ট, সেগুলো অন্য ব্যাপার। বাট যখন একটা গেস্ট আসছে ফুল কোর্স খাওয়ার জন্য, আমাকে সেরকম করেই চয়েস দিতে হবে তাকে। আচ্ছা, সাপোজ ভাত, মানে আমরা হয় না, আমরা যখন অর্ডার করছি, ধরো আমরা পোলাও অর্ডার করছি, হ্যাঁ, মনে করো আমি সিঙ্গেল একটা পোলাও অর্ডার করলাম আলা কার্ট, ধরো, তো সেখানে কত কোয়ান্টিটি থাকা দরকার? 150 থেকে 200, 150 থেকে 200, 150 থেকে 200, 50 থেকে 200 গ্রাম। মানে এটা যদি আলা কার্ট হয়, যদি কেন ব্রেডের অপশন থাকে না, না বয়েলড ওয়ান, বয়েলড মানে আফটার দ্য প্রিপারেশন, after the preparation, not raw one. আচ্ছা, তো এখানে এই যে 150 বা 200, কেউ 200 দিচ্ছে, কেউ 150 দিচ্ছে, তো সেখানে আবার ওইখানেই বোধহয় ম্যাটার করে যে আমরা অনেক সময় বলি আরে ও কোয়ান্টিটি খুব ভালো দেয়, এই হোটেল কোয়ান্টিটি, এগুলো হোটেলের নিজের পলিসি, এটা হোটেলের নিজের পলিসি, এটা তারাই যখন ওনার,
ইয়েস, এটা তারাই হ্যাঁ ওনার। বাট একটা জিনিস ঠিক যেটা আমার বলা দরকার, যে আজকে ধরে নাও এক্স ওয়াই জেড হোটেলে তুমি খেতে গেলে, সেখানে আজকে 150 পেলে, সেম জিনিস অর্ডার দিলে হ্যাঁ আজকে হয়তো তুমি আজকে কি বার, আজকে তোমার থার্সডে, থার্সডে অর্ডার দিলে, তুমি ফ্রাইডে গেলে সেম অর্ডার দিলে সেখানে কমে গেল হ্যাঁ তোমার। সেটা হচ্ছে হ্যাঁ স্ট্যান্ডার্ডাইজেশনের প্রবলেম আছে। যদি তুমি আহ আজকেও গিয়ে 150 গ্রাম পাও সেম অর্ডার দিয়ে, কালকেও ফ্রাইডে গিয়ে হ্যাঁ 150 গ্রাম পাও, ইটস এ গুড হোটেল আমি বলবো। মানে আমার I should be taking back my words. Good hotel, bad hotel জাজমেন্ট আমি আসছি না, বাট হ্যাঁ তাহলে বলবো স্ট্যান্ডার্ডাইজ একটুখানি চেঞ্জেস একটু দরকার। কারণ সেম হোটেলে আমি যদি একদম ডেলি যাই, তাহলে ওই 150 গ্রাম মধ্যে 150 গ্রামই নেবো আমি, আর তারা তাই দেবে, আমাকে চাইতে কিছু হবে না। এটাই স্ট্যান্ডার্ডাইজ পলিসি একটা। আজকে আমি আচ্ছা থার্সডে পাচ্ছি 100 গ্রাম, কাল পেলাম 120 গ্রাম, পরশু পেলাম 150 গ্রাম, তাহলে দেয়ার এ প্রবলেম। আমি এরকম সত্যি আমার এরকম মানে এক্সপিরিয়েন্সেস আছে। আমি হুম বম্বের কথা বলছি, আমি ফিশ হুম ফিঙ্গার খেতাম। তো আমি হুম একটা হোটেলে গিয়ে হয়তো স্ন্যাক্সে ফিশ ফিঙ্গার খেতাম, 6 পিস দিত উইথ মেয়োনিজ এইসব দিয়ে দিত আমাকে। একদিন গেলাম, কিন্তু টমেটো কেচাপ দিল আমাকে, তো আমি অবাক হুম হলাম। তো হুম একদিন যে মানে এটাকে মানে ক্রাম ফ্রাইড দেয় একটু অন্যরকম করে, মানে ফিশের সাইজ গুলো ছোট করে দিয়েছে, আর তার আচ্ছা তার সঙ্গে কোনো চিপস দিচ্ছে না আমাকে। আমি বললাম যে এগুলো কি, বলছে না নতুন শেফ এসছে তাই এরকম। হুম তো এটা নতুন শেফের জন্য হয়তো এই জিনিসটা আমি পেয়েছি, বাট ইট শুড নট বি লাইক দ্যাট। একটা স্ট্যান্ডার্ডাইজ রেসিপি হয় সব হোটেলে, যেই হুম জয়েন করুক ওই ফাইলটা তাকে দেওয়া হয়, সে ওটাকে গো থ্রু করবে পুরোপুরি এবং দেখবে যে হোয়াট আর দ্য পলিসিস, কি কি আছে, কার সঙ্গে কোন গার্নিশ যায়। আজকে ক্রিম অফ টমেটো কিংবা আজকে দাল মাখনির সঙ্গে গার্নিশ কি কি যাচ্ছে। যদি আগে হুম গার্নিশ, জেনারেলি স্ট্যান্ডার্ড গার্নিশ হচ্ছে জিঞ্জার জুলিয়েন্স অফ জিঞ্জার, হুম বাটার অ্যান্ড আ ক্রিম। কোনো হোটেলে তুমি গিয়ে দেখলে, মানে সেম হোটেলে 2 দিন পরে কিংবা 1 মাস পরে গিয়ে দেখলে যে ওখানে বাটারটা দিচ্ছে না, অনলি ক্রিম আর জিঞ্জার জুলিয়েন দিয়ে ছেড়ে দিচ্ছে। তো তাহলে হুম বলবো যে এটা একটুখানি কনসার্ন মনে করো ধরো অফ। পনির পনির করলাম ধরো 1 পোর্শন পনির পনিরের কতগুলো টুকরো হতে পারে এক গ্রাম পোর্শনে টুকরো 8টা। বলছি না গ্রাম 8টা। হুম 8টা, ওই বললাম তো গ্রামেজটা ওই 250 থেকে 300-এর মধ্যেই মেন কোর্স থাকা ওই দরকার। আচ্ছা 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 সেটা আমার অ্যালং উইথ দ্য গ্রেভি আজকে এভরিথিং। হ্যাঁ আচ্ছা চিকেনের পোর্শন বলেছো 4টে 4টে ওই 1 পোর্শন 250 থেকে 300, 250 to 300 গ্রাম। এটা স্ট্যান্ডার্ডাইজ একটা ডেজার্ট, ওকে হ্যাঁ এর মধ্যে থেকে। মাছের এবার তুমি গ্রেভি মাছের তুমি অল্প দিয়ে, এরপর তুমি গ্রেভি অল্প দিয়ে চিকেনের পোর্শন সাইজ বাড়াবে, তুমি চিকেন পোর্শন কম দিয়ে তুমি গ্রেভি বাড়াবে, সেটা পুরোপুরি তোমার ব্যাপার। পুরোপুরি তোমার বাট উপরে আর এটা মাছের দিস শুড বি দ্য রেঞ্জ। সেম মেন কোর্স মানে সেম। সেম তোমার তার মানে টিক্কা আমি কেউ হয়তো 6টা পিস তার দেয়, কেউ 6টা দেয়, হ্যাঁ কেউ 8টা দেয়, এবার ডিপেন্ড করছে পুরোটা আচ্ছা তুমি গ্রাম ওয়েট টিক্কা করো। যদি পুরো, হ্যাঁ হ্যাঁ, তুমি হয়তো পুরো গ্রাম, এটা স্টার্টার একটা, তো স্টার্টার তোমার 150 থেকে 200-র মধ্যে থাকতে হবে। এবার কেউ হয়তো আচ্ছা 6টা দিয়ে 200 করছে, কেউ তোমার 8টা দিয়ে 200 করছে, থাকতে হবে ওই আচ্ছা ওই রেঞ্জের মধ্যে। খালি ফিশ টিক্কা দিলে আচ্ছা হবে না, তার সঙ্গে অ্যাকম্পানিমেন্ট আছে, একটা লাচ্ছা স্যালাড যাবে, দুটো লেবু, একটা লেবু গেল, একটা লঙ্কা গেল, একটা পাপড় গেল, এগুলো তো তার অ্যাকম্পানিমেন্ট, এরও তো একটা ওয়েটেজ আছে। আচ্ছা লাচ্ছা আচ্ছা স্যালাডটা তো একটা কিছু ওয়েট ক্যারি করে, তাই না? একদম খুব ভালো লাগলো মানে তোমার সঙ্গে আজকে এই বিষয়গুলো জানলাম মানে আমরা সত্যি এই বিষয়গুলো অনেকেই জানি না যে কত গ্রাম বা কত মানে আমি কিছু বা সত্যি খুব কিভাবে সারপ্রাইজড এবং আমি খুব হ্যাপি যে আজকে ডেটে হোম শেফরা সত্যি যেভাবে তারা চর্চা করছেন খাবার, মার্ভেলাস। মানে আহ, আমি যে ব্লগ দেখি, দে ডু নট হ্যাভ এনি টেকনিক্যাল নলেজ, মানে টেকনিক্যাল নলেজ অ্যাজ ইন তারা হয়তো কোনো ডিগ্রি নেয়নি হোটেল ম্যানেজমেন্টে, বাট শেফেরা তাদের কাছ থেকে শেখে অনেক সময়। আমি শিখি তাদের কাছ থেকে, আমার বলতে একটু দ্বিধাবোধ করছে না, লজ্জা করছে না। আমি খুব প্রাউড ফিল করি, অনেক ইতিহাস খাবার, কারণ প্রত্যেকটা ফুড, ক্লাসিক ফুড একটা ইতিহাস ক্যারি করে। সময়ের অভাবে কিংবা হয়তো ইন্টারেস্ট কোনো জায়গায় ছিল না, সেই জন্য আমি হয়তো পারি না দেখতে। বাট আমি যখন কোনো ব্লগ করলাম ভালো, আমি দেখে একটা অভূতপূর্ব জিনিস, এটা সত্যি এরকম হয়। ল্যাংচার একটা ইতিহাস আছে, বিরিয়ানি ইতিহাস আছে, আমি তো এগুলো জানি, বাট যেগুলো জানি না সেইগুলো নিয়ে, যেগুলো ক্লাসিক ফুড, এমন এমন হিস্ট্রি আছে তাদের মধ্যে, মানে অভূতপূর্ব কাজ করছে। মানে আই রিয়েলি মানে বো ডাউন টু দেম, এন্ড থ্যাঙ্কস তুমি টু আজকে দ্য এই কথাটা চ্যানেলস। তুমি যে আজকে এই কথাটা বললে আমি লোভ সামলাতে পারছি না আজকেই আমার মানে আজকে না গতকালই রাতে এই পিঠে নিয়ে গল্প হচ্ছিল একটু কারণ এখন তো পিঠে হ্যাঁ। পুলির সময় তো তখন মানে আমি পড়েছিলাম একটা জায়গায় যে পিঠে মহাভারতে পিঠের কথা রয়েছে পুররাস বলে যে পিঠে যেটা যজ্ঞে দেওয়া হতো হুম হুম তো হুম তারপরে হুম 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 নল তৈরি করতেন যে পায়েস রসুন নল মানে মহাভারতে যে আমরা নলের গল্প পড়ি মানে মহাভারতেরও আগে মানে নল হচ্ছে হুম 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 মহাভারতেরও আগের গল্প আমি যদি মাইথোলজিক্যালি ভাবি জিনিসটাকে
তো হুম 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 সেখানে হুম। দেখা যায়, এবং ওনার নিজস্ব যে উনি তো ভীষণ ভালো রান্না করতে পারতেন এবং উনি বরপ্রাপ্ত ছিলেন। সেখানে দেখা যায় রসুন দিয়ে পায়েস করতেন, হুম হুম এবং ঠান্ডা যে হুম হুম জল, হুম। চিল্ড ওয়াটার, যেটা আমরা ফ্রিজে রেখে দিয়েই লসুনি খেতে হালুয়া পারি। হয় আমাদের হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে, মানে আমাদের ইন্ডিয়াতে লসুনি হালুয়া হয়, লসুন কা ক্ষীর হয়, বাহ, এগুলো হয়। গিলে আচ্ছা, ফিরদোস, লৌকি কা হালুয়া যেটা আমরা বলতাম, ঠিক আছে, গিলে আচ্ছা, ফিরদোস, ইভেন খুবানি কা মিঠা যেটা অ্যাপ্রিকটের যেটা হালুয়া, এগুলো সব বলছি তো, ইন্ডিয়ান কুইজিন এতটাই ভাস্ট, যদি কেউ ওটাই ক্লেম করে ভাস। যে আমি সব জানি, সেটা খুব এতটাই ভাস্ট। ইভেন এই আমাদের মাটন রোগান জোশের সঙ্গে মোরগ ঝুটি ফুল তার গাছ, এবং রতন জোট কিংবা ঘটোৎকচের সঙ্গে যার বিয়ে হয়েছিল, রাক্ষস কুল, এগুলো এক একটা হচ্ছে মানে ইতিহাস। এসব একটা খাবার নিয়ে 1 মাস চলে যাওয়া যায়, যে এত ডেপথ আছে এই খাবারগুলোতে। টেকনিক্যালি একদম। দেখতে গেলে যে আমরা অনেক কিছু আচ্ছা, অজানা আমি আমাদের এখানে, এখানে আমরা একটু খুব। বলতে চাই, আমি এখানে একটা কথা বলতে চাই। আমাকে সবাই মাফ করে দিও, আমি আগেই মাফ চেয়ে নিচ্ছি, কিন্তু তবুও আমি বলবো, ট্রেডিশনাল, অথেন্টিক ট্রেডিশনাল খাবারগুলোকে কিন্তু নষ্ট করা হচ্ছে, বিকজ অফ দা, বলবো যে কাস্টমারদের প্যালেট, টেস্ট বুঝিয়ে, টেস্ট বার কে ওইভাবে করে অথেন্টিক ট্রেডিশনাল রান্নাগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আমি কিন্তু সেই হুম জায়গাটা, আমার প্রচন্ড কষ্ট হয়, আমার খুব কষ্ট হুম হয় ওই হুম জায়গাটায়। হুম 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 হুম। সেটা তুমি কি বলবে? প্রথমত জানতে হবে তো অথেন্টিক কাকে বলে। মানে আই এম সো সরি, আগে থেকে আমি ক্ষমা প্রার্থী তোমার আমি কাছে। আমি আমি একদম অথেন্টিক বলছি, কাকে বলে? ধরো অথেন্টিক কাকে একটা বলে? কথা, ধরো একটা ধরো, আমাদের মনে করো, আমাদের যে বাঙালিদের, আমাদের একদম বাঙালির ঘরোয়া বাঙালিদের যে রান্না, একটা ধরো কৌড়া, কৌড়াটা তো তুমি কোথাও পাবে না, কৌড়া শব্দটা একমাত্র বাঙালির এগুলো লস্ট হেসেলেই রয়েছে। কুইজিনের মধ্যে পড়ে। এগুলো কৌড়া, লস্ট, এ ধরনের আজকে তোমার কৌড়া দিস ইজ নারকুল নট দিয়ে সোনা লস্ট মুগের কুইজিন। ডাল। কৌড়া, কৌড়া লস্ট কুইজিন নয়। কৌড়া লস্ট কুইজিন আমি না না, বলছি, আমি তোমায় তো বলছি, ধরে নাও কৌড়ার অথেন্টিক মধ্যে যখন দেখো, তুমি বলছো। হ্যাঁ, হুম, প্লিজ। কৌড়ার মধ্যে না, তুমি বলে। কিন্তু, হ্যাঁ আমি বলছি, আসছি, কৌড়ার মধ্যে কিন্তু আমি কখনোই গরম মশলা ব্যবহার করব না। দিস ইজ কল্ড হুম অথেন্টিক। এবং কৌড়ার কয়েকটা হুম নিজস্ব রয়েছে। কৌড়া আমাদের বাঙালিদের জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আগেকার দিনে লঙ্কা বেটে দিত, হুম, বা কৌড়াতে শস্য বাটা, ম্যাক্সিমাম কৌড়াতে শস্য বাটাও ব্যবহার করেন না, করেন না, খুব রেয়ার। এইবারে এখানে কেউ গরম মশলা, আমি বলছি তো, আমি জাস্ট একটা এক্সাম্পল আনছি, গরম মশলা দিয়ে দিল, কৌড়ার তো গুণ শেষ, মানে কৌড়া যে তার ক্যারেক্টার বা তার যে অথেন্টিসিটি, সেটা নষ্ট হয়ে যায়। তো এইরকম বিভিন্ন কিন্তু রান্না নষ্ট হয়ে যায়, অথেন্টিসিটি নষ্ট হয়ে যাচ্ছে। আমি টেস্টের কথা বলছি না, অথেন্টিসিটি নষ্ট হুম হয়ে হুম। যাচ্ছে। সেই ব্যাপারে আমি সেটাই তোমাকে আমার বলার, একটুখানি এটাও ওকে, শুনতে চাই। এইটা নিয়ে আমি একটুখানি হালকা দ্বিমত হব। আমি প্রথমেই ক্ষমা প্রার্থী হ্যাঁ, ব্যাপারটা নিয়ে। একদম, একদম, হ্যাঁ, হুম, অথেন্টিক বলে আমাদের ইন্ডিয়ান, মানে আমাদের বেঙ্গলি কুইজিনে আমি ঠিক করে জানি না যে, মানে অথেন্টিক বলতে কেউ বলে গেছে এটাকে মানতে হবে ফার্স্ট অফ অল, যে হুম, এটা রুল, এটা এইভাবেই করলে তবে অথেন্টিক হবে, ফার্স্ট অফ অল এটা। হুম, হুম, সেকেন্ড হচ্ছে, ধরো না, আমার বাড়িতে আজকে সোনামুগের ডাল হলো নারকোল বাটা দিয়ে, সেটাকে আমি ক্লেম করবো অথেন্টিক, তোমার বাড়িতে তুমি ক্লেম করতে, আমাদের কিছু চেঞ্জেস থাকবে। হুম, অথেন্টিক বলে জেনারেলি এই কুইজিনে কিছু হয় না, এটা আমার পার্টিকুলার যে বানায় কিংবা যে শিখেছে যার থেকে, তাকেই ক্লেম করে আমি তো অথেন্টিক শিখেছি। তাতে যদি কোনো মাইনিউট চেঞ্জেস থাকে, ইনগ্রেডিয়েন্ট ওরিয়েন্টেড, তাহলে বলবো এটা হ্যাঁ। অথেন্টিক নয়, ফার্স্ট অফ অল। এবার ধরে নাও প্রচুর, হ্যাঁ আমি বললাম, আমি প্রথমে বলেছি একটু দ্বিমত হবে এই ব্যাপারটা নিয়ে। আমি আমাদের কোনো দ্বিমত, বই নেই আমি আজকাল। তোমার সাথে একমত হলাম না। কারণ আমি যদি দেখি কাশ্মীরের গোস্তাবার মধ্যে, হ্যাঁ, কেউ হুম কাজু বাটা দিয়ে হুম দিল, আমি কিন্তু সহ্য করব না। হুম। আমি আমি কিন্তু সহ্য করব না। এবার তোমাকে জানতে হবে, দেখো গুস্তাবার মধ্যে কাজু বাটা ডেফিনেটলি দেবে না, বাট মানে এরকম কোন জায়গায় যদি কেউ দিয়ে ক্লেম করে যে এটা আমার, মানে তোমার বংশ পরম্পরা এই ধরনের শিখে এসেছি, তারা কিন্তু ক্লেম করবে যে এটা অথেন্টিক। ধরো আমার পাশের বাড়িতে হয়তো তোমার ওয়াজবানে হয়তো তোমার ধরে নাও আজকে কি বলে ওটাকে, তাবাক মাছ বানাচ্ছে, তাবাক মাছকে হ্যাঁ, ওরা হয়তো তোমার ম্যারিনেট করে রাখছে, কিন্তু হ্যাঁ, অন্য জায়গায় ডাইরেক্ট তোমার হয়তো করছে, তো এ বলবে যে আমি তো এটা করেছি, এটা তো আমার ঠাকুর না, আমি তো শিখিয়েছে, বলে ব্যাপার নেই, এটা তো এখানে আমি এরম ভাবেই ট্রেডিশনাল বানাই, এটা অথেন্টিক আমি কিন্তু, মানি। ঠিক আছে, তাই তো বলছি, এটা কে বানিয়েছে, কে ক্লেম করছে, তার উপর ডিপেন্ড করছে। আমাদের যেমন ধরে নাও ইন্টারন্যাশনাল কুইজিন, অগাস্টাস এসকর্ফিয়ার, না, ঠিক আছে, লা। বানানো বলবো না, মানে এটা আমাদের যেটা বলে যে সনাতন, যেটা চিরন্তন
যেটা যে রান্না আমাদের যুগ পরম্পরা ভাবে যেটা চলে এসেছে, বাঙালিরা, আমরা হিন্দু বাঙালিরা পেঁয়াজ রসুন কখনো নিরামিষ খাবারে দিই না। দিস ইজ আওয়ার অথেন্টিসিটি। হ্যাঁ, এখানে যদি আমি একটা রান্না করে পেঁয়াজ রসুন দিয়ে একটা নিরামিষ রান্না করে যদি বলি এটা আমাদের বাঙালি হিন্দুর রান্না, আমাদের এটা নিরামিষ রান্না, এটা কিন্তু কখনো হতে পারে না। আমি এই জায়গাগুলোর মধ্যে একটু আমার যেটা বলা। হ্যালো, শুনতে পাচ্ছি না। হ্যালো। আমার নেটওয়ার্কটা চলে গেছিল, আই এম সো সরি, আমার হ্যালো। আমার হ্যাঁ, নেটওয়ার্কটা চলে গেছিল, আই এম সো সরি। হ্যাঁ। তাহলে আমি যেটা এই যে বলছিলাম, আমি হ্যাঁ। ল্যাংচাটা বললাম, তাহলে কিন্তু হুম, এক একটা জায়গার যে খাবারের যে তার সৌন্দর্য বা তার যে অরিজিনালিটি বা তার যে অন্যরকম তার সেই খাবারের ফ্লেভার, সেটা কোথাও হুম। ডিস্টার্ব হয়ে যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে না? আমি তো তাই বলছি যে মেন কিছু ইনগ্রিডিয়েন্টস চেঞ্জেস না থাকলেই হলো। ঠিক আছে, অথেন্টিক যে ক্লেম করবে এটাকে অথেন্টিক, সে ওটাকেই ক্লেম করছে, দে আর ভেরি রিজিড। দেখো এবার যদি বিশাল চেঞ্জ হয়ে যায়, আগে ধরো না তোমার সোনামুগের ডালের মধ্যে কেউ বড়ি দিয়ে দিল কিংবা কেউ ওদের মধ্যে একটু পালং শাক দিয়ে দিল, ক্লেম করছে যেটা এই ধরনের জিনিস, সেটা নয়। কিছু মাইনিউট চেঞ্জেসটাকে অথেন্টিসিটি ব্রেক করা আমি অ্যাটলিস্ট বলি না, আমি সেটাকে হুম, বলি এক্সপেরিমেন্ট। বাট অথেন্টিক বলে আমার কাছে পার্টিকুলারলি কোনো টার্ম হয় না ইন ইন টার্মস অফ ইন্ডিয়ান কুইজিন, মানে স্পেশালি বেঙ্গলি কুইজিন। ধরে নাও ফর এক্সাম্পল, আই বিলং ফ্রম সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি, ঠিক আছে। হুম, এবার হুম, সেইখানে ধরে নাও তোমার এই পার্টিকুলার সাবর্ণ মনোমোহিনী বলে একটা খাবার হয়, সেইটাকে আজকে হুম, সাবর্ণ বলছে যে এটা খুব অথেন্টিক, তোমার বাড়িতে হচ্ছে তুমি বলছো এটাকে অথেন্টিক, আমার বাড়িতে হচ্ছে এটা বলছে আমি অথেন্টিক, কারটা মানবে তুমি? কিন্তু আমাদের মানে ঠিক আমাদের নয়, ইন্টারন্যাশনাল কুইজিন তুমি যদি ধরো, ফ্রেঞ্চ কুইজিনে ধরে নাও তোমার অগাস্টাস এসকর্সিয়ার, লারুস বলে দুজন ভদ্র ছিলেন, এদের বলে ফাদার অফ গ্যাস্ট্রোনমি। এরা কিছু বলে গেছেন যে 5খানা থেকে 6খানা মাদার সস হয়, এগুলোই মাদার সস, তারপর যা বেরোবে সেগুলো মাদার সসের মধ্যে কনসিডার করা হবে না, অ্যাকম্পানিমেন্ট সস কিংবা স্পেশাল সস হিসেবে যাবে। ধরো হুম, বারবিকিউ সস এর স্পেশাল সস কিংবা অ্যাকাডেমি সসের মধ্যে যাবে। আজকে হোইসিং হুম, সস এগুলো প্রায় প্রোপ্রাইটারি সসের মধ্যে, আজকে টমেটো কেচাপ যায় প্রোপ্রাইটারি সসের মধ্যে। হুম, তো সেই রকমই বেঙ্গলি কুইজিনের মধ্যে এগুলো আমরা এতটা ভাস্ট, এটা আজকে শাপলা কিন্তু এদেশি লোক এক ধরনের বানায়, খুবই কম লোক বানায় বাট বানায়, ওপার বাংলার হুম। মানুষ কিন্তু বানায়। এবার ওপার বাংলার সব কটা মানুষ কিন্তু আলাদা আলাদা প্রিপারেশন তুমি দেখতে পাচ্ছ, না, সে প্রত্যেক তো কটা ডিস্ট্রিক্ট বাড়িতে কিছু অনুযায়ী বা কিলোমিটার অনুযায়ী হ্যাঁ। ভাগ হয়ে যাচ্ছে। হুম, হুম। রান্না অন্যরকম তো হয়ে যাচ্ছে। তাহলে এবার তুমি তাহলে কোনটাকে বলবে অথেন্টিক? ফ্লেভার নষ্ট করে দেওয়া, ওই যে কোনটাকে বললাম তাহলে, যেটা একটা নিরামিষ একটা থাম রান্নার রুল মধ্যে থাকবে, পেঁয়াজ। একটা তো থাম রুল হ্যাঁ, থাকবে যে এইটা একটা তো থাম রুল থাকবে যে এটা এইভাবেই করতে হয়, এটা থেকে যে চেঞ্জ করবে সে হচ্ছে মানে ক্রাইম করছে, মানে এটা অথেন্টিক বানাচ্ছে না সে। এই থাম রুলটা কে বানিয়েছে, আমার সেটাই প্রশ্ন। সেই জন্য আমি তোমার থেকে মানে প্রথমেই ক্ষমা প্রার্থী, এবং আমি একটু দ্বিমত করেছি অথেন্টিক বেঙ্গলি কুইজিনের মধ্যে আমি একটুখানি ঠিক দূরেই আছে। থাকি, বিকজ সেখানে নোবডি সেখানে ক্যান মেক ইন্দ্রনীল অথেন্টিক বেঙ্গলি ইন্দ্রনীলের ফুড। জায়গায়, ইন্দ্রনীলের জায়গায়, একদম, পাঞ্চালী পাঞ্চালীর জায়গায়, কারণ একদম, মত তো হতেই পারে, দ্বিমত হতেই পারে, সেটা কোনো একদম, একদম, বিষয় একদম, নয়। একদম, 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 সেজন্যই একদম, আড্ডা, সেজন্যই আড্ডা। আচ্ছা, আমি একদম, একটু একদম, এবার বিকজ অন্য টপিকে আসছি। সেটা হচ্ছে, ধরো আহ কেউ এই হোটেল ম্যানেজমেন্ট কেউ পড়াশোনা করতে চায়, তুমি তাকে একটু গাইড করে দাও। আজকে কিন্তু অনেক দর্শক রয়েছে যারা শুনছে, অনেক মায়েরা রয়েছে যারা বলেন আমার ছেলে মেয়ে ভীষণ এই এই ফিল্ডে আসতে ইচ্ছুক, তাদের জন্য তুমি একটু এই কয়েকটা কথা। এটা বলতে গেলে আমার যেটা প্রথমেই মাথায় আসে সেটা হচ্ছে যে আমার বাবা মা দুজনেই চাকরি করতেন, এবং মানে তারা হয়তো শুনছেন অন্য জায়গা থেকে, তারা হয়তো হুম, বললে একটু রাগী হবে, বাট যেটা সত্যি সেটা সত্যি। তো হুম, আমি টিফিন নিয়ে যেতাম মোটামুটি তখনকার দিনে বাপুজিকে, একটা আপেল আর কাজু বাদাম এইসব থাকতো,
এবং যখন বন্ধু বন্ধু বান্ধব টিফিন খুলতাম তো সে ভ্যারাইটিস অফ ফুড, অ্যারে অফ ফুড, যেখানে সে লুচি আলুর দম, বিকজ সবাই আমারও যেত এরকম নয়, বাট খুব রেয়ার, বাট ছোটবেলা থেকে খুব একটা চোখ কম হয়ে আর গেছিল কি। যে বাবা আলুর দমটা এরকম হতো। হ্যাঁ, বাট কোনো কোনো ফ্যামিলি ছিল সত্যি তার মানে ছেলেদের মেয়েদের টিফিন দেওয়া মানে খুব সুন্দর করে ভরিয়ে ফুচিয়ে টিফিন দেওয়া। তো আই হ্যাঁ, স্টার্টেড কুকিং ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 6 স্ট্যান্ডার্ড। তো আমি ছোটবেলা থেকে ওই রাত্রিবেলা মায়ের সঙ্গে মানে রুটি করতাম, বাট ওই হাঁস পায়রা এই গলে ছোট ছোট করে চাটুর সাইডে দিত, এবং সেখান থেকে ইন্টারেস্ট হয়। এবং সেখান থেকে হ্যাঁ, আমি শুরু করলাম আলু কাবলি দিয়ে, ক্লাস 7 থেকে মোটামুটি আগুন জ্বালিয়ে মানে গ্যাস জ্বালিয়ে রান্না করি। তো সবাই বলতো আচ্ছা, ছেলেকে হোটেল ম্যানেজমেন্ট পড়াও, এন্ড এটা আমার বাই চয়েস। এই হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আসা বাই চয়েস, আমার মধ্যে কোনো দ্বিমত ছিল না, আমি পড়বো তো হোটেল ম্যানেজমেন্টই পড়বো, না হলে কোনো পড়াশোনাই করবো না, একদম হুম, সোজা কথা। তো সেখান থেকেই পড়লাম, এবং ভীষণই ভালো ইন্ডাস্ট্রি একটা, যার মধ্যে যদি আপনার মানে যারা যারা শুনছেন এট দি মোমেন্ট আমাকে, যাদের মধ্যে সত্যি ক্রিয়েটিভ কিংবা ওই একই কাজ রোজ করবো এই একটা ব্যাপার না থাকে, চলে আসুন এই ইন্ডাস্ট্রি। সত্যি এরকম ধরনের মানুষ চায় যে এত টাইম ফ্রেমটা দেখবেন না যে সকাল 9টায় গিয়ে 6টায় বাড়ি। এই কাজটা এমনই যে থেকে যান ওখানে, আপনার ভালো লাগবে, বিকজ এটা তো আপনার চয়েস করা জগৎ, এই জগৎটা আপনি নিজে থেকে এসেছেন, তো সেখানে খারাপ হওয়ার আমার মনে হয় কোনো চান্স নেই। তারপর তো ক্রিয়েটিভিটি অটোমেটিক চলে আসবে, মো ইউ সি মো ইউ বিলিভ মো ইউ রিয়েলাইজ যে এটা করতে হবে। আমি 10টা ক্যারামেল কাস্টার্ডের গার্নিশ দেখবো, 5 নম্বর মানে 11 নম্বরটা আমার মাথায় অটোমেটিক বেরোবে। যত দেখবো তত শিখবো। এর কোনো থাম্ব রুল কিংবা এর কোনো বই হয় না যে আমি বলে দিলাম হয়ে গেল। ইন্ডাস্ট্রি ভীষণ ভালো, প্রচুর লোকের দ্বিমত থাকতে পারে, আমি নিজে খুব হ্যাপি ইন্ডাস্ট্রি নিয়ে এত বছর ধরে আছি, প্রায় 11-12 বছর ধরে রিগারাসলি ট্রেন করছি, শেফ ছিলাম একটা সময়তে। তো সব দিক থেকেই মানে আমার কোনো নেই যে আমি যে কবে ডিসিশন নিয়েছিলাম যে পড়বো হোটেল ম্যানেজমেন্ট, আমার মধ্যে কোনো মানে আক্ষেপ নেই যে কেন এসেছি। And আমি সত্যি আমার কাজকে আচ্ছা, এতটাই ভালোবাসি, মানুষজন ভালোবাসি, এবং খাবার তো অফকোর্স আছি। দো অলদো আই এম নট আ ফুডি, বাট আই রিয়েলি লাভ টু কুক ফর আদার্স। আচ্ছা, একটু আরেকটা কথা বলতে চাই। উম কন্টিনেন্টাল ফুড নিয়ে আজকাল আমরা কন্টিনেন্টাল বলতেই আমরা খুব ভালো এখন বুঝতে পারি। আগে 15 ইয়ার্স ব্যাক, 10 ইয়ার্স ব্যাক, 15 ইয়ার্স ব্যাক কন্টিনেন্টাল বললে আমাদের অনেক অচেনা শব্দ, অচেনা লাগতো। আজকাল ভীষণ ভাবেই আমরা এগুলোতে হেবিচুয়েটেড। তবুও হুম। বলছি, আমাদের জন্য যারা রাত্রে ভালোবাসি, তাদের সবার জন্য ফুডিজ ফানের সমস্ত মহিলা পুরুষ যারা রাখতে ভালোবাসেন, কন্টিনেন্টাল ফুডের বেসিক কয়েকটা ক্যারেক্টার জাস্ট পয়েন্ট ওয়াইজ একটু বলো, যেটা আমরা যখন রাখতে যাব আমরা যাতে ফলো করতে পারি, জিনিসগুলোকে মাথায় রাখতে পারি। যেমন চাইনিজ খাবারে পুরো হিট দিয়ে একদম হাই ফ্লেমের রান্নাটা হচ্ছে, হ্যাঁ ওটা সেরকম হচ্ছে একটা। আমরা কন্টিনেন্টাল বলি না, ওটা আমরা বলি ওরিয়েন্টাল পুরোপুরি। আচ্ছা, ঠিক আছে, ওটা তুমি পুরোপুরি কয়েকটা ওরিয়েন্টালের জনের আমাকে, মধ্যে পড়ছে। হ্যাঁ কয়েকটা আমাকে পয়েন্ট একটু বলো যেটাতে আমরা যখন কন্টিনেন্টাল রান্নাটা একটু করতে যাব সেইগুলো যাতে আমাদের মাথায় থাকে এবং আমরা যাতে ওইভাবে ফলো করে রাখতে পারি আমাদের যাতে। সিলেকশন অফ ফার্স্ট ফার্স্ট সিলেকশন অফ পারফেক্ট মেটেরিয়াল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যেটা আমরা খুব ভুল করি। ফ্রেশ যেমন এন্ড পারফেক্ট মেটেরিয়াল। ধরো যেমন ব্রোকলি, কি? আমি হ্যাঁ, ব্রোকলি নেবো ভীষণ ফ্রেশ, হ্যাঁ, একদম ফ্রেশ, যার স্টেম গুলো খুব শক্ত, তার ফ্লোরেটস এর যে ফ্লাওয়ার গুলো ভীষণ ফ্রেশ দেখেই মনে হবে। যদি আমি ফিশও নিই, অনেক সিলেকশন প্রসেস আছে আমাদের যেগুলো আমাদের পড়ানো হয়। একটা মাছকে কি করে সিলেক্ট করতে মানে বাঙালি জানে, তো মাছ নিয়ে আমি বলবো না। তো কি করে পেট টিপে ফিঙ্গার ট্যাপিং করে কিংবা চোখ দেখে গিলস দেখে, ফর এক্সাম্পল আর চিকেন, যদি আমি চিকেন ব্রেস্টে কিছু কন্টিনেন্টাল প্রিপারেশন বানাই, আমাকে জানতে হবে পারফেক্ট কুকিং টাইমিং। খাবার হলো এমন একটা জিনিস, কখন নেক্সট ইনগ্রিডিয়েন্ট দিতে হবে আর কতক্ষণ কুক করতে হবে, এটাই হলো খাবার। এর মধ্যে কোনো কোনো পলিসি নেই। ফর এক্সাম্পল ধরো না, আমি তোমাকে বললাম তুমি একটা চিকেন ফ্রাই করো, আমি একটা চিকেন একদম প্লেন একটা চিকেনকে তুমি একটা ব্যাটার ফ্রাই করো, আমি ফ্রাই করি, দুটোর মধ্যে তফাৎ ডেফিনেটলি থাকবে, তোমারটা হয়তো বেশি টেস্টি হবে, আমারটা তো হবে না। সেম কোয়ালিটি সেম ইনগ্রেডিয়েন্ট সবকিছু দিয়ে তুমি 10 জন লোককে দান করি সেম কোয়ান্টিটি জিনিস দাও, আলু চচ্চড়ি বানাতে বলো, দেখবে সবাই আলাদা আলাদা টেস্ট হচ্ছে। কেন? ইটস অল অ্যাবাউট টাইমিং। কোন টাইমে কি দিতে হয় আর কতক্ষণ করতে হয়, এটা তোমাকে কন্টিনিউ খাওয়ার জন্য সেটাই যে কুকিং মেথড কি আছে, যদি এটা বয়লিং হয় সেটা যেন অ্যাবসলিউটলি বয়লিং হয়, যদি এটা ধরে নাও তোমার পোচিং হয় যেন পোচিং হয়। আমরা যেটা প্রথমেই ভুল করেছে, আমরা বলি যে পোচড এগ খাবো বলে আমরা ফ্রাই করে দিই একটা, ওটা ফ্রাইড এগ, আর ওটা কিন্তু অমলেট, এটা কিন্তু গুলিয়ে ফেলি। তো কন্টিনেন্টাল খাবার বানানোর জন্য যেটা মেইন প্যারামিটার হচ্ছে তোমার ফ্রেশ ভেজিটেবলস কিংবা ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস ফার্স্ট, সেকেন্ড ইজ কুকিং টাইমিং, এন্ড হাউ লং ইউ নিড টু কুক, ভেরি ইম্পর্টেন্ট। ওভার কুক হয়ে গেলে তার অন্য টেস্ট, আন্ডার কুক হলে তার অন্য টেস্ট। অন্য টেস্ট, পারফেক্ট হ্যাঁ কুকিং একেবারে। খুব ইম্পর্টেন্ট।
যে একটা চিকেন যদি ব্রেস্টকে আমি গ্রিল করি তাহলে কতটা গ্রিল হওয়া দরকার। ওভার গ্রিল হয়ে গেলে কিন্তু ব্যাপারটা পুরোপুরি তোমার নষ্ট হয়ে তোমার যাচ্ছে। থ্রেড হ্যাঁ চলে আসবে, একদম নষ্ট হয়ে হ্যাঁ যাবে। সেম অ্যাজ ভেজিটেবলস, হ্যাঁ ওভার গ্রিল হয়ে হ্যাঁ গেলে তার ওই এটা নষ্ট হয়ে যাবে, ওই হ্যাঁ ক্রাঞ্চটা চলে যাবে। সে তুমি গ্রিল হ্যাঁ ভেজিটেবল বানাও কিংবা তুমি সতে ভেজিটেবল বানাও। হ্যাঁ। এবারে আমাকে একটু বলো, এই যে তুমি বলছো যে গ্রিলটা পারফেক্ট গ্রিল, এটা কি করে বোঝা যাবে? এই যে হয়ে গেল একদম গ্রিলটা আমার পারফেক্ট গ্রিল হয়ে গেল, এবারে আমি নামিয়ে ফেলবো জিনিসটা, এবারে এটা সম্ভব কিছু নয়, এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। না, আমি ওটাই ভাবছি যে না, নট এক্সপিরিয়েন্স, এটা এক্সপিরিয়েন্স বলাটা ভুল হবে। গ্রিল মানে তোমার জানতে হবে গ্রিলের জন্য কি কি প্যারামিটার লাগে। একটা স্মোকি ফ্লেভার ঢুকবে, একটা হালকা হ্যাঁ চারকোল মানে একটা তোমার হালকা বার্ন হবে, যেন ওপরে হুম, মানে গ্রিল মানে কি অল্প তেল দিয়ে ব্যাপারটাকে আমি সেঁকবো, সোজা কথা। ঠিক আছে, হুম, যদি বেশি তেল দিই তাহলে শ্যালো ফ্রাই হয়ে যাবে, আরো বেশি দিলে ডিপ ফ্রাই হয়ে যাবে। তো গ্রিলটা মধ্যে গ্রিলার প্যান থাকবে একটা, যদি নাও থাকে, যদি ফ্ল্যাট গ্রিলার প্যান মানে বুঝি একটা গ্রুভড ব্যাপার, তার দাগ দেয়া থাকবে যাতে গ্রিল মার্কটা আসে। এবার যে ভেজিটেবলটাকে কুক করে, যে মিটকে কুক করছো সেটা কুক হয় প্রপারলি, যেন এডিবল হয়, যেন খাওয়া যায় ফার্স্ট অফ অল। মানে ওভার গ্রিল আন্ডার গ্রিল মানে তুমি একটু বেশি কুক করবে, একটু বেশি কালো হবে। এবার এটা তোমার ইচ্ছা তুমি কতটা তুমি গেস্টকে দেবে। তুমি যদি বুঝো যে গেস্ট সেটাকে লাইক করছে, ইউ জাস্ট ফ্রিজ দ্যাট টেকনিক, যে ওটাই তোমার হচ্ছে গেস্ট লাইক করছে মানে ওটাই তোমাকে রোজই করতে হবে। তো যে তুমি যাই করবে যেন পারফেক্টলি মানে কুক টু পারফেকশন, যেটা বলি কুক টু পারফেকশন, আর কিচ্ছু নয়। এবং ধরো ভেজিটেবলস, ধরো ব্রোকলি রয়েছে, ক্যারট রয়েছে, জুকিনি রয়েছে বা এগুলো, এইটাকে এই যে সতে করে আমরা যখন গ্রিলের পাশে দিই, সেটা সেটা একটু হালকা করে বলো কিভাবে, মানে কতক্ষণ করতে হবে বা কিভাবে করতে হবে? ধরো কাঁচাটা ধরো লম্বা লম্বা করে একটা করে কাটা হচ্ছে, রেক্টেঙ্গেল ওয়েতে একটা দেখেছি আমরা কাটা হয় জিনিসটা, ক্যাপসিকামও থাকে তাতে। জেনারেলি যে ধরে নাও যে তোমার ইনগ্রেডিয়েন্টটা করা হয় সেটা ইকুয়াল শেপ, মানে আমার মনে হয় রাখাটা বেটার। তোমার জুকিনি যে তুমি শেপে কাটছো, ক্যারেটটাও কাটো, হুম ব্রোকলিটাও কাটো, ঠিক হুম আছে। সবকিছু হুম ইকুয়াল শেপ থাকলে তোমার কুকিং টাইমটা বুঝতে অসুবিধা হবে না। আজকে ধরুন হুম তুমি এইটুকুটুকু ক্যারেট কাটলে, এত বড় জুকিনি কাটলে, তোমার জুকিনি আগে কুক হবে, ক্যারেট পরে কুক হবে, কারণ ওটা ছোট করে কেটেছো, একদম, কিংবা এটা আগে হ্যাঁ কুক ওটা পরে কুক হবে। তো আমরা হুম সবসময় বলি যে যে কাটটা করছো সেটা হুম ইকুয়াল কাট থাকে, তোমার আন্ডারস্ট্যান্ডিং এর হুম সুবিধা হবে। ক্যারেট হুম জুকিনি ধরে নাও হালকা, তুমি যদি বয়েল নাও করো, বয়েল তো করে না হুম জেনারেলি, তুমি হয়তো ডাইরেক্ট হুম ওতে ফ্লেমে দিলে কুক হলো, কিন্তু হুম ক্যারেটকে তোমার একটু পার বয়েল করে নেওয়াটা বেটার, নাহলে ক্যারেটটা হুম বড় থাকবে। তো এইগুলো হুম সিম্পল আন্ডারস্ট্যান্ডিং, এর মধ্যে হুম। কোনো মানে নেই, এটা কুক টু তারপর পারফেকশন বিনস, টাইপের, মানে কতটা কি করবে। বিনসকে হালকা সেদ্ধ, বিনস হালকা তুমি ক্যারট হ্যাঁ হালকা মানে সেদ্ধ বিনস, আজ মাশরুম তুমি করছো, মাশরুমকে বয়েল করার দরকার হবে না, ওটা ডাইরেক্ট দিয়ে দরকার দিলেই নেই হয়ে যাবে। একদম। ঠিক আছে, তো বিনস তো মাশরুম, এটা তোমার থাম্ব রুল। হ্যাঁ, তো তোমার তোমার বিনস বলো, ক্যারট বলো, ব্রোকলি বলো, তোমার কলিফ্লাওয়ার বলো, তোমার পিস বলো, মানে পিস যেমন ফ্রোজেন পিস গুলো ডাইরেক্ট চলে যায়, সেটা সেটা কেউ কোনো কিছু করতেই হয় না। দরকার যদি পড়ে না। কাঁচা পিস করো, তো এই কাঁচা পিস দাও, সেটা তোমাকে আগে থেকে বয়েল করতে হবে। যদি ফ্রেশ পিস এটা দাও, হালকা বয়েল ফ্রোজেন করে পিস তো নিতে হবে, অলরেডি। তারপরে হ্যাঁ, সফট, সেটাই। তো অনেক কিছু তোমার থেকে জানলাম আজকে আমরা, কিছুই না, অনেক কিছু না, আমার বেশ অনেকে কিছু নিজের জানার জানলাম। আছে এখনো। এখনো তো মানে সেটাই। তো তুমি কিন্তু মাঝে মাঝেই আমরা কিন্তু তোমায় চাই এই আড্ডায়, এবং আমাদেরকে ছোট ছোট টিপস এইভাবে শেয়ার করবে। জানি না আজকে তোমার কিরকম লাগলো আমাদের ফুডিজ ফানের আড্ডা। খুব ভালো লেগেছে, আহ, খুব ভালো লেগেছে। এবং And thank you so much for আহ, this platform, and thank you Foods Fun. এটা সত্যি খুব ভালো এবং প্ল্যাটফর্ম, আমরা এখানে আমি কিন্তু দেখতে আরো পাচ্ছি না অনেক কতজন জিনিস আনছি। জয়েন করেছে, আমি ঠিক দেখতে পাচ্ছি না কতজন জয়েন করেছে কিংবা কতজন দেখছে, বাট থ্যাংক ইউ সো হ্যাঁ মাচ এভরিবডি ফর জয়নিং ইন, ফর অ্যালোইং মি টু স্পিক। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিশ্চয়ই করতে পারেন, যদি কোনো চ্যাটের বক্স থাকে তাহলে প্লিজ আপনার কোয়েশ্চেন করবেন, নিশ্চয়ই উত্তর দিতে পারি। হ্যাঁ একদম। ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করছি। দর্শকরা থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ যারা ছিলেন পাশে। ইন্দ্রনীল, তোমাকে কিন্তু আমরা আবারও চাইবো তুমি এই আসরে আসো, আমাদের নানা কথা শেয়ার করো, এবং তোমার থ্যাংক থেকে ইউ। একদিন আমরা ডেফিনেটলি রান্নাও কিন্তু শিখবো। একদম। হ্যাঁ, আমাদের অনেকটা আসছে। That'll be an honor. That'll be an honor. Thank you একদম। very much. ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। Thank you. নমস্কার, নমস্কার।